এক গ্রামে রাতের বেলা তারানাথ দেখতে পায় একটি বাচ্চা মেয়েকে। সেই মেয়েটিকে দেখতে পাওয়ার পরেই অদ্ভুত কিছু অনুভূতি হয় তার। রাতের বেলা সেই মেয়েটি তারানাথকে নিয়ে আসে নবীনচন্দ্রের বাড়ির কাছে, অথচ নবীনচন্দ্র জানায় তার বাড়িতে কোনো মেয়েই নেই। তবে সেই মেয়েটি আসলে কে? তার সাথে নবীনচন্দ্রের কি কোনো সম্পর্ক রয়েছে? নবীনচন্দ্রকে নিয়ে গ্রামের সেই শ্মশানে গিয়ে তারানাথ আসলে কি দেখতে পাবে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাশের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন শ্মশানচারিণী। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ, তারানাথের চরিত্রে রিতম, অন্যান্য চরিত্রে কৌশিক, পূজা, পার্থ ও প্রার্থনা। শুরু হতে চলেছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন শ্মশানচারিণী। সেবার এক গ্রামে পৌঁছেছিলাম। সেই গ্রামে থাকার কোনো ইচ্ছে ছিল না, তাই দুপুরে গ্রামের একজনের বাড়িতে সামান্য আহার গ্রহণ করে বিকেলের দিকে বেরিয়ে পড়েছিলাম কোনো একটা কারণে। গ্রামের সীমান্তে পৌঁছে সন্ধে হয়ে এসেছিল। সেই সন্ধ্যের সময় শ্মশানের এক পাশ দিয়ে যখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি, মনের মধ্যে ইচ্ছে ছিল যে শ্মশানটা পেরিয়ে গ্রামের রাস্তা ধরে সামনের দিকে চলে যাব। তখন সামান্য অন্ধকার নেমে এসেছে। এদিকটা গ্রামের শেষ। শ্মশান পেরিয়ে আরো কিছুক্ষণ হাঁটতে পারলেই অন্য গ্রামের মধ্যে ঢুকতে পারবো। কিন্তু শ্মশানের দিকে তাকাতে দেখতে পেলাম একটা বাচ্চা মেয়ে। বয়স কত হবে, ওই 10-11। কিন্তু এই সন্ধ্যের সময় শ্মশানের ঠিক কাছটায় তাকে অমন অদ্ভুতভাবে বসে থাকতে দেখে আমার কেমন যেন অবাক লাগলো। প্রথমে মনে করলাম গ্রামের কেউ হয়তো এসে পড়েছে, কিন্তু এদিকটা গ্রামের শেষ, আগেই বলেছি। এত দূরে এই সময় গ্রামের কোনো একটা বাচ্চা মেয়ে এসে বসে থাকবে, সেটা তো স্বাভাবিক নয়। আমি তাই আস্তে আস্তে তার দিকে এগিয়ে যেতে লাগলাম। সে আমার দিকে মুখ তুলে তাকালো। বাইরে আজ ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। এই বর্ষার সময় যেমনটা হয়ে থাকে। এমনিতে তারানাথের সাথে বৃষ্টির একটা সম্পর্ক সবসময় রয়েছে, আর তাই আজও তার বাড়িতে এসে পৌঁছতে বৃষ্টি শুরু হয়েছিল। আর সকালে কিন্তু আমায় কিশোরীর জন্য অপেক্ষা করতে হয়নি, সে তাড়াতাড়ি চলে এসেছিল। বোধহয় আকাশের অবস্থা ভালো নয় দেখে একটু আগেই ঘর থেকে সে বেরিয়ে গিয়েছিল। তাকে দেখে আমার আজ একটু ভালোই লাগলো। সকাল সকাল তারানাথের বাড়িতে পৌঁছানো যাবে, কিন্তু দরজা খুলে কিশোরীকে দেখে একটু যেন বিষণ্ণ ছন্ন ছাড়া বলে মনে হলো আমার। তা আমি ঘরে ঢুকতে বলতে সে ঘরে ঢুকে বসতে বসতে বলল, আর অপেক্ষা করে কি হবে, বেরিয়ে পড়ো। কিশোরীর কথার মধ্যে একটা হতাশ ভাব ফুটে উঠতেই আমি তাকে বললাম, এই কি হয়েছে বলো তো তোমার? তেমন কিছুই নয়, এই যে সকাল সকাল বেরোনোর সময় দেখতে পেলাম আকাশে মেঘের লেশ মাত্র নেই, তাই একটু বাজার ঘুরে এলাম। আর কয়েকটা দোকানে যেতে হয়েছিল, কিছু কেনাকাটা করার ছিল। তবে যাওয়ার পরেই মনে হলো এখন তারানাথের বাড়িতে যাব, সেই সব হাতে করে নিয়ে যাওয়াটা ভালো দেখায় না। তাই ভাবলাম বাড়ি ফেরার সময় কিনে নেব। বাজারে গিয়ে ঢুকে সবকিছু দেখাশোনা করছি। আমার স্পষ্ট মনে আছে বুক পকেটে একটা 2 টাকার নোট ছিল। বাজার থেকে বেরিয়ে পাসিং শো কেনার জন্য দোকানে গিয়ে টাকা বার করতে গিয়ে দেখি সেটা নেই।
এমন একটা অদ্ভুত ব্যাপার যে দোকানিকে শেষে বলতে হলো যে ভুল করে টাকাটা বাড়িতে রেখে চলে এসেছি। দোকানি একটু অপ্রস্তুত হয়ে 500 ফিরিয়ে নিল। সে এক লজ্জার ব্যাপার, বুঝলে? আমি স্পষ্ট বুঝতে পারলাম টাকাটা কোথাও পড়ে গিয়েছে, না হলে সেটা কেউ পকেট থেকে বার করে নিয়েছে। মাঝে মাঝে এমনটা হামেশাই হয়ে থাকে। তাই একটু সান্ত্বনার সুরে বললাম, দেখো, যা হয়ে গিয়েছে তা নিয়ে তো আর ভেবে লাভ নেই, ছেড়ে দাও। এখন একটা কাজ করো, চলো চা খেয়ে আমরা বরং বেরিয়ে পড়ি। টাকার কথাটা তো ভুলে যেতে হবে নাকি? হয়তো মনের ভুলে কোথাও ফেলে এসেছো। ওসব বাদ দাও তো। এই শুনে কিশোরীর চায়ের কাপে চুমুক দিয়ে বলল, সেই বটে, এখন তো আর কিছু করার নেই। তবে টাকাটা যদি কোথাও পড়ে গিয়ে থাকে তাতে আপত্তি নেই, কিন্তু কেউ যদি পকেটে হাত দিয়ে টাকাটা বার করে নেয় সেটাই সমস্যার। বুঝতেই পারছো, এখন মাসের মাঝামাঝি, এই সময় টাকা হারিয়ে ফেলাটা কষ্টের। আমি বুঝতে পারছিলাম, কিন্তু এখন তো আর কিছু করার নেই। তাই কিশোরীকে এ কথা ও কথা বলে কোনো রকমে তার মন ঘোরানোর চেষ্টা করতে লাগলাম। একসময় চা খেয়ে দুজনে মিলে বেরিয়ে পড়লাম। বৃষ্টি বেশ ভালোই পড়েছে, তাই আর হেঁটে যাওয়া সম্ভব হলো না। আমরা গিয়ে উঠে পড়লাম ট্রামে। মঠ লেনে তারানাথের বাড়ির কাছে এসে নামতেই কিন্তু বৃষ্টিটা সামান্য ধরে এলো। আমরা তাড়াতাড়ি নেমে তারানাথের বাড়ির দিকে চললাম। এমনিতে কিশোরীর টাকা হারিয়েছে, আর তার উপর মাসের মাঝামাঝি বলে এ সময় আমার হাতেও খুব একটা টাকা নেই, আর কিশোরীর কাছেও তো ছিল না। তাই আজ আর তেলে ভাজা কিংবা অন্য কিছু নেওয়ার প্রবৃত্তি হলো না। তারানাথের বাড়ির উঠোনে পা রাখতেই দেখতে পেলাম তারানাথ পাপোশের উপরে বসে চোখ বন্ধ করে রয়েছে, আর সেভাবেই অদ্ভুতভাবে ডান হাতটা মাথার উপরের দিকে তোলা আর বাম হাতটা কপালের কাছে। একটা আঙুল কপালটা ছুঁয়ে রয়েছে। ব্যাপারটা দেখে আমরা একে অপরের মুখের দিকে তাকালাম। তারপর আস্তে আস্তে উঠে তক্তাপোষের একপাশে বসে পড়লাম। মনে হলো তারানাথ খুব মন দিয়ে কিছু একটা করছে, তাই তাকে আর প্রথমে বিরক্ত করতে ইচ্ছে হলো না। বেশ কিছুক্ষণ হলো বসে রয়েছি। এমন সময় তারানাথ চোখ না খুলেই বলল, ও, তোমরা এসে পড়েছো? তাহলে আর বৃষ্টি নামলেও অসুবিধা নেই। কথাটা বলেই তারানাথ মাথার উপর থেকে ডান হাতটা নামিয়ে আনলো, আর কপালের সাথে চেপে ধরে থাকা হাতটা নামিয়ে এনে অদ্ভুত কিছু মন্ত্র উচ্চারণ করতে লাগলো। তার ঠোঁট নড়ছে, কিন্তু কোনো কথাই শোনা যাচ্ছে না দেখে আমরা আন্দাজ করতে পেরেছিলাম। আমরা বাইরের দিকে তাকালাম। বাইরের বৃষ্টিটা তখনও ধীমে তালে হচ্ছে। সে বৃষ্টি গায়ে এসে লাগলেও কিন্তু পুরোপুরি ভিজিয়ে দিতে পারে না। আমরা বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে এবার কিন্তু বৃষ্টিটা আবার নতুন করে শুরু হলো। আমাদের অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে তারানাথ হেসে উঠে বলল, আরে কি দেখছো? এ তো অতি সামান্য ব্যাপার। তোমরা বৃষ্টিতে আসতে কষ্ট পাবে, তাই একটু বৃষ্টিটা ধরিয়ে দিয়েছিলাম। তোমরা তো ট্রামে করে এসেছো, হ্যাঁ? তাই যখন ট্রামে ছিলে তখন আর এ ব্যবস্থা করিনি। ট্রাম থেকে যখন নেমে হাঁটতে শুরু করবে তার আগেই বৃষ্টিটা সামান্য কমিয়ে দিলাম। এখন আবার বৃষ্টি হতে তো ক্ষতি নেই। ও তাই নাকি? তা ঠাকুর মশাই, আপনি যদি বুঝতেই পারেন আমরা কখন ট্রাম থেকে নেমেছি আর তখনই আপনি বৃষ্টি থামিয়ে দিয়েছেন, তাহলে বলুন তো আজ আমাদের সাথে কি ঘটেছে? তারানাথ হাসি মুখে কিশোরীর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপরে বলল, সবকিছু বলতে নেই যে, সবকিছু বলে দিলে যে অনেক কিছুই নষ্ট হয়ে যাবে, তা তোমরা বুঝতে পারবে না। তবে তোমার মন যখন চঞ্চল হয়ে উঠেছে, তাহলে তোমায় একটা কথা বলি। তোমার আজ সামান্য অর্থ হারিয়েছে, বোধ হয় নিজের দোষে কিংবা অন্য কারোর জন্য ব্যাপারটা হয়েছে। তবে যতদূর মনে হচ্ছে আজ সকালেই ব্যাপারটা হয়েছে, আর তাই নিয়ে তুমি বেশ চিন্তিত হয়ে রয়েছো।
কিশোরী অবাক হয়ে আমার দিকে তাকালো। আজকে কিশোরীর টাকা হারানোর ব্যাপারটা আমি আর কিশোরী ছাড়া এখনো পর্যন্ত কেউ জানতো না। তাহলে তারানাথ ব্যাপারটা কি করে বলে দিলেন? আমাদের অবাক হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে তারানাথ বলল, ওয়ে, এ তেমন কোনো ব্যাপারই নয়, এ অতি সাধারণ এক ক্ষমতা মাত্র। তা তোমরা সব সহজে বুঝতে পারবে না, তবে মনে রেখো সবসময় সবকিছু বলে দিতে নেই। তাহলে যেমন ক্ষমতা নষ্ট হয়, তেমন আগাম কোনো কিছু বলে দিলে সেই ব্যাপারটাও কেমন যেন অগোছালো হয়ে যায়। আমাদের এই সমস্ত ব্যাপার দেখতে দেখতে আর শুনতে একটা অভ্যাস মতো হয়ে গিয়েছিল, তাই খুব বেশি অবাক আমরা হইনি। কিশোরী বলল, সবই বুঝলাম ঠাকুরমশাই, কিন্তু এখন এসব আর শুনতে চাইছি না। এখন আমাদের একটা ভালো গল্প বলুন তো। ওই আগের মতো কোনো জীবন দর্শন কিংবা সত্য কথা নিয়ে গল্প নয়, বেশ একটা ভয় পাওয়ার মতো গল্প বলুন না। জীবনে ভূত প্রেত তন্ত্রমন্ত্র এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, বুঝলে। জীবন দর্শন, আত্মদর্শন তত্ত্ব এসবই হলো জীবনের মূল সত্য। তা তোমাদের বয়স কম, তাই তোমাদের এসব ভালো লাগবে কেন? ভালো জিনিস তো তোমাদের শুনতে ভালো লাগবে না। তোমরা সব সময় চাইবেই এসব ওই ভূত প্রেত ডাকিনি এইসব নিয়ে কথা শুনতে। তন্ত্র মন্ত্র দিয়ে কার কোন ক্ষতি হয়েছে, কে কোন বিপদে পড়েছে, এই সবই তোমাদের ভালো লাগবে। তবে তোমাদেরই বার দোষ দিই কি? এসব হলো ছোকরা বয়সের রক্তের ব্যাপার। ঠাকুরমশাই, আজ আপনি বরং একটা ভালো গল্প বলুন তো এই বৃষ্টির দিনে। ব্যাপারটা কিন্তু বেশ জমবে। হ্যাঁ। আমার কথা শুনে তারানাথ বাইরের আকাশের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। তারপর আমাদের দিকে তাকিয়ে বলতে শুরু করলো গল্পের প্রথমে বর্ণিত কথাগুলো, যা শুরুতেই আপনারা শুনেছেন। তারপর বলল, আমি কিন্তু সত্যি অনেকটা অবাক হয়েছিলাম। তার দিকে আস্তে আস্তে এগিয়ে গিয়ে তার কাছ থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে প্রশ্ন করলাম, এই খুকি, তুমি কে বলো তো? আর এই ভর সন্ধেবেলা শ্মশানের মধ্যে কি করছো? আমার কথায় কিন্তু তার কোনো রকম পরিবর্তন হলো না। কেমন যেন সন্দেহ হলো আমার। দিনের সামান্য আলো চারপাশে তখনও ছিল। সেই আলোয় তার মাথার লম্বা চুল আমি দেখতে পেলাম। অল্প হাওয়ায় সেগুলো উড়ে পেছনের দিকে চলে যাচ্ছে। তার পরনে একটা সাদা রঙের লাল পেড়ে শাড়ি। যেন মনে হলো তার দুই হাতে দুই পায়ে আলতা পরিয়ে দিয়েছে কেউ। টকটকে লাল আলতা চোখে পড়ছিল। আমি যত তার দিকে এগিয়ে যেতে লাগলাম, তত আমার কেমন যেন মনে হচ্ছিল আমার চারপাশে যেন কোনো একটা অদ্ভুত শক্তির অনুভূতি আমি অনুভব করতে পারছি। আমি ভেবে বসেছিলাম যে সে আমার কথার উত্তর দেবে না, কিন্তু একটু পরে পেছনের দিকে তাকালো মেয়েটা। এর আগে একবার সে আমার দিকে তাকিয়েছে, কিন্তু আমি তখন বেশ খানিকটা দূরে ছিলাম। আর এইবার সে তাকাতেই আমি দেখতে পেলাম একটা অতি সাধারণ গ্রাম্য মেয়ের মুখ। সে মুখে দুটো মায়া ভরা সুন্দর চোখ আর একটা সুন্দর হাসি এসে মুখে রয়েছে। আমি আরো খানিকটা এগিয়ে গিয়ে তারপরে কাছাকাছি দাঁড়িয়ে প্রশ্ন করলাম, কি গো, তুমি বললে না তো কে তুমি? তুমি এখানে কার সাথে এসেছো? আমি তো এখানেই থাকি, কিন্তু তুমি কে? তুমি এখানে কি করছো?
কথাটা শুনে আমার কেমন যেন হাসি পেল। আমি ভাবলাম, একটা বাচ্চা মেয়ে আমায় এভাবে প্রশ্ন করছে, এবার তাছাড়া এই ভর সন্ধেবেলা সে একা একা বাড়ি থেকে বেরিয়ে এতটা চলে এসেছে। ভাবতে ভাবতে তার খানিকটা কাছে এগিয়ে গিয়ে বললাম, কোন বাড়িতে থাকো তুমি? চলো তোমার বাড়ি দিয়ে আসি। একটু পরেই অন্ধকার নামতে শুরু করবে, আর অন্ধকারের মধ্যে শ্মশানে থাকাটা ঠিক নয়। আমার কথা শুনে এবার সে হেসে উঠল। তার শিশু সুলভ গলায় হাসিটা বড় অদ্ভুত শোনালো, আর এই অন্ধকারের মধ্যে তার হাসিটা কেমন যেন চারপাশের নির্জনতাকে খান খান করে দিল। সে উঠে দাঁড়ালো, তারপর বলল, তুমি আমার বাড়ি দিয়ে আসবে? আচ্ছা চলো তাহলে তোমার সাথেই যাই। কথাটা বলে সেই মেয়েটি বসে থাকা জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর 2 পা এগিয়ে গিয়ে পেছনে ঘুরে বলল, তুমি ভয় পাবে না তো? একটা বাচ্চা মেয়ের কাছ থেকে এই কথা শুনে আমি কেমন যেন চমকে উঠলাম। এই শ্মশানে এসে ঢোকার পর থেকে চারপাশটা কেমন যেন অদ্ভুত বলে মনে হয়েছে। আর এই অন্ধকারের মধ্যে শ্মশানে একটা বাচ্চা মেয়ে একা কি করে এলো সেটাই আমার মাথার মধ্যে ঘুরছিল। আর এখন তার কাছ থেকে এমন একটা কথা শুনে আমি সত্যিই চমকে উঠেছিলাম জানো। একটু সামলে নিয়ে মেয়েটিকে বললাম, না মানে আমি ভয় পাবো কেন? এই শ্মশানে তুমি অন্ধকারের মধ্যে থাকলে তুমি নিজে ভয় পেয়ে যেতে পারো, তাই তোমায় বাড়িতে দিয়ে আসার কথা বলছি, চলো। মেয়েটি কিন্তু ততক্ষণে তার কথা বলে আবার সামনের দিকে মুখ ঘুরিয়ে হাঁটতে শুরু করেছে। আমিও তার পিছু পিছু হাঁটতে লাগলাম, কারণ এত অন্ধকার রাস্তায় যদি কোনো বিপদ ঘটে যায়। বেশ খানিকটা এভাবে হেঁটে এসেছি, আর সেই মেয়েটিও আমার সামনে সামনে এগিয়ে যাচ্ছে। হঠাৎ একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম, মেয়েটা সামনের দিকে হেঁটে যাচ্ছে, আর যেন খুব চাপা স্বরে ঘুঙুরের শব্দ শুনতে পাচ্ছি আমি, যেন কেউ পায়ে ঘুঙুর পড়েছে এমন একটা শব্দ। আর সেই শব্দগুলো ঠিক মেয়েটির হেঁটে যাওয়ার তালে তালে নির্দিষ্টভাবে বেজে চলেছে। একটু আগে যখন আলো ছিল তখন আমি মেয়েটার পায়ে আলতা দেখতে পেলেও ঘুঙুর কিন্তু দেখতে পাইনি। তাহলে আওয়াজ আসছে কোথা থেকে? এটা তো হতে পারে না। তাই আমি মেয়েটির দিকে 2 পা এগিয়ে গিয়ে বললাম, একটা ঘুঙুরের শব্দ পাচ্ছ? কোথা থেকে একটা ঘুঙুরের শব্দ আসছে না? মেয়েটি আমার কথায় থমকে দাঁড়ালো, তারপর বলল, এই তো আমার পায়ে ঘুঙুর রয়েছে, তুমি দেখতে পাচ্ছ না? আমরা গ্রামের রাস্তা ধরে হেঁটে চলছি। এমন অন্ধকারের মধ্যে মেয়েটির পায়ের দিকে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু সেখানে ঘুঙুর আছে বলে মনে হলো না। অথচ ঘুঙুরের শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। ব্যাপারটা আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগলো। এই শ্মশানে এসে ঢোকা থেকে শুরু করে এখনো পর্যন্ত যা হয়েছে
তার সবকিছু যে আমি স্পষ্ট বুঝতে পেরেছি তা কিন্তু নয়। এদিকে তার পিছু পিছু হাঁটতে হাঁটতে বুঝতে পারছি যে গ্রাম আজ বিকেলে ছেড়ে এসেছি সেই গ্রামের মধ্যেই আমি ঢুকেছি। তবে এই মেয়েটি আমাকে গ্রামের অন্যদিকে নিয়ে যাচ্ছে। বেশ কিছুটা এগিয়ে এলাম মেয়েটির সাথে। অন্ধকারে চারপাশ থেকে একটা হালকা হাওয়া আমার গায়ে এসে লাগছে। মেয়েটি কিন্তু আমার থেকে সামান্য দূরত্ব রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার হেঁটে যাওয়ার মধ্যে কোনো তাড়া নেই। ধীর পদক্ষেপে আস্তে আস্তে সে হেঁটে চলেছে। আমি তার পিছু পিছু এগিয়ে যাচ্ছি, কারণ অন্ধকারের মধ্যে মেয়েটিকে একা ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না। বেশ খানিকটা হেঁটে এসেছি, মেয়েটি হঠাৎ একটা বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ল। তারপর আঙুল তুলে দেখিয়ে বলল, এই যে, এইটা হলো আমার বাড়ি। আমি সামনের দিকে তাকিয়ে দেখলাম বাড়িটা বেশ বড়। এখন রাতের অন্ধকারে বাড়িটা ডুবে আছে, তবে বাড়ির একটা জানলার কাছে যেন আলো জ্বলছে বলে মনে হলো। আমি বললাম, তাহলে তুমি বাড়ি ফিরে যাও, আমি দেখি কোথাও একটা রাতের আশ্রয় জোগাড় করে থাকতে পারি যদি। মেয়েটি আমার দিকে ঘুরে তাকিয়ে অদ্ভুত গলায় বলল, কিন্তু আমার যে আর বাড়িতে ফিরে যাওয়ার জো নেই গো। আমাকে যে ওরা বাড়িতে নিতে চাইবে না। কথাটা শুনে আমার কেমন যেন অবাক লাগলো। এইবার মনে হলো মেয়েটি বোধ হয় বাড়ির কারোর উপর রাগ করে অমন শ্মশানের মধ্যে গিয়ে বসেছিল। কিন্তু রাগ করে মানুষ অন্য কোথাও যায়, শ্মশানে গিয়ে বসে থাকবে? তবুও বললাম, বেশ, তাহলে তুমি আমার সাথে চলো, আমি তোমার বাড়ির লোকেদের সাথে কথা বলছি। বড়দের সাথে কথা বলছি। তোমার বুঝি রাগ হয়েছে বাড়ির কারোর ওপর? মেয়েটি কোনো কথা না বলে চুপ করে রইল। আমি তার সাথে সামনের দিকে এগিয়ে গেলাম। মেয়েটি কিন্তু এবার আমার পিছু পিছু আসতে লাগলো। আমি বাড়ির চত্বরে ঢুকে সদর দরজায় কড়া নাড়লাম। ভেতর থেকে একটু পরেই গলার স্বর শোনা গেল। তারপরে দরজা খুললেন এক ভদ্রলোক। আমি তাকে দেখে ইতস্তত করে বললাম, ক্ষমা করবেন, এত রাতে আপনাকে বিরক্ত করছি। আসলে আপনার বাড়ির মেয়েটি শ্মশানের কাছে গিয়ে বসেছিল। আমি তাকে বলতেই সে আমায় পথ দেখিয়ে এখানে নিয়ে এলো। আমার মনে হয় মেয়েটি আপনাদের উপর অভিমান করে সেখানে গিয়েছিল। আমার সামনে দাঁড়িয়ে থাকা ভদ্রলোক কেমন যেন হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, আপনাকে দেখে তো সন্ন্যাসী বলেই মনে হচ্ছে। তা ঠাকুর মশাই, আপনি এসব কি বলছেন? হ্যাঁ, আমার বাড়ির মেয়ে শ্মশানে গিয়ে বসে থাকবে, কিন্তু আমার তো কোনো মেয়েই নেই। কথাটা শুনে আমি যেন কেমন অবাক হলাম। ভদ্রলোক যে আমায় মিথ্যে কথা বলছেন না তা স্পষ্ট বুঝতে পারছি। আর এমন রাতের বেলা তার বাড়ি বয়ে আমি এসেছি, তিনি আমায় মিথ্যে কথা বলতে যাবেনই বা কেন? তবুও বললাম, কিন্তু মেয়েটি যে আমাকে এখানে নিয়ে এলো। কোথায় কোথায় সেই মেয়েটা? আমি তার কথায় পেছনের দিকে তাকাতেই এবার ভীষণ অবাক হয়ে গেলাম। সামনে উন্মুক্ত বাগানের মধ্যে কোথাও কেউ নেই।
কিন্তু আমার স্পষ্ট মনে আছে একটু আগে আমি এখানেই মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। এর মধ্যে সে গেল কোথায়? আমায় ওভাবে পেছনের দিকে তাকিয়ে থাকতে দেখে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, ঠাকুর মশাই, আপনার বোধহয় কোথাও একটা ভুল হয়েছে। আপনি একটা কাজ করুন, এত রাতে আর বাইরে থাকতে হবে না, আপনি ঘরের ভেতরে আসুন। আমার কেমন যেন অদ্ভুত লাগছিল। যে মেয়েটির পিছে পিছে আমি এতটা এলাম, সেই মেয়েটা এখন গেল কোথায়? তবুও বৃদ্ধের কথায় আমি বাড়ির ভেতরে ঢুকলাম। ভদ্রলোক দরজা বন্ধ করে দিয়ে বিছানার এক পাশে বসতে বললেন। তারপর বললেন, ঠাকুর মশাই, আমার নাম নবীন চন্দ্র। আচ্ছা, আপনি নিশ্চিত যে আপনি একটি মেয়েকেই দেখেছিলেন? আচ্ছা, তাকে কেমন দেখতে বলুন তো? আমি মেয়েটার মোটামুটি একটা বর্ণনা তাকে দিলাম। এমনকি শ্মশানে তার সাথে দেখা হওয়া থেকে এখানে আসা পর্যন্ত সব কিছুই বললাম। কথা শুনতে শুনতে ভদ্রলোকের মুখে এমন একটা চিন্তার ছাপ পড়ছিল। এক সময় তিনি একটু গলা খাকড়িয়ে নিয়ে বললেন, ঠাকুর মশাই, আপনি হয়তো বিশ্বাস করবেন না, এমন একটা ব্যাপার আমাদের সাথে মাঝে মাঝেই ঘটে। গ্রামের বাইরে থেকে অচেনা কেউ এলে যদি রাতের বেলায় শ্মশানে গিয়ে পৌঁছায়, তাহলে সে একটা ওই 10-11 বছরের মেয়েকে সেখানে দেখতে পায়। তারপর সেই মেয়েটা কোনোভাবে তাকে নিয়ে আমার বাড়ি পর্যন্ত এসে পৌঁছায়, কিন্তু কোনোবার তাকে আমি নিজে দেখতে পাইনি। এটা কেন হয় তার কোনো কারণ আমি খুঁজে বার করতে পারিনি ঠাকুর মশাই। একে নিদারুণ এক অলৌকিক ব্যাপার বলেই মেনে নিয়েছি, কিন্তু সত্যি বলছি ঠাকুর মশাই, আমাদের কোনো মেয়ে নেই। এমন একটা অদ্ভুত ব্যাপার আমার সাথে কেন ঘটেছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না। তবে মনের মধ্যে একটা ধারণা জন্ম নিয়েছিল আমার। মনে হচ্ছিল এখন যদি আবার আমি এখান থেকে বেরিয়ে শ্মশানে গিয়ে পৌঁছই, তাহলে সেই মেয়েটিকে শ্মশানে আবার দেখতে পাবো। তবে সেই রাতটা নবীনচন্দ্র আমায় আর বের হতে দিলেন না, সেখানেই থাকতে বললেন। সেই রাতের বেলা তিনি আমার জন্য সামান্য ফল মিষ্টির আয়োজন করলেন। তাই খেয়ে দিয়ে ঘরের মধ্যে আমি রাতটা কাটিয়ে দিলাম। সকালে উঠে বেরিয়ে পড়ব বলে ভাবছি, এমন সময় নবীনচন্দ্র আমার কাছে এসে দাঁড়ালেন। তারপর বললেন, একটা কথা বলার ছিল ঠাকুর মশাই। হয়তো তার সাথে গতকালের ঘটনার কোনো সম্পর্ক নেই, মানে তবুও আপনি তো আজ ফিরে যাবেন, তাই আপনাকে এক কথাটা বলি, বুঝলেন। আমাদের বাড়িতে মা কালীর প্রতিষ্ঠিত মূর্তি ছিল, তবে সে দক্ষিণা বা শ্যামা কালী নয় ঠাকুর মশাই, সে ছিল শ্মশান কালী। আসলে শ্মশানের কালী মূর্তি শ্মশানে কিংবা তার আশেপাশেই প্রতিষ্ঠা করা হয়, কিন্তু আমার ঠাকুরদা স্বপ্নে শ্মশানকালীর আদেশ পেয়েছিলেন, আর সেই আদেশ পেয়েই তিনি বাড়িতেই শ্মশানকালীর মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। সেই মূর্তি প্রতিষ্ঠা করার পরে আমাদের পরিবারের সুখ সমৃদ্ধি সবকিছুই বৃদ্ধি পেয়েছিল ঠাকুর মশাই। কিন্তু আমার বাবা আবার এসব কিছুতে বিশ্বাস করতেন না, আর তাই তার সময়ের শ্মশানকালী মূর্তিকে বাড়ি থেকে ওই শ্মশানে সরিয়ে দেওয়া হয়। ব্যাপারটা নিয়ে সেই সময় গ্রামে এক তুমুল গোলযোগেরও সৃষ্টি হয়েছিল, তবে বাবা কারোর কথা শুনতেন না। তাই এক প্রকার জেদের বসেই মূর্তি তিনি বাড়িতে আর রাখলেন না।
তারপর থেকে কেমন যেন আস্তে আস্তে আমাদের পরিবারের অবনতি হতে শুরু করে দিল ঠাকুরমশাই। বাবা মারা যাওয়ার পরে আমি নিজে যতটা পেরেছি করেছি, তবে ঠাকুরমশাই সেই শ্মশানকালীর মূর্তি সরিয়ে ফেলার পর থেকে যে প্রকোপ আমাদের পরিবারের উপর নেমে এসেছে তা এখনো ছেড়ে যায়নি আমাদের। আপনি কাল আমাদের বাড়িতে এভাবে এসে উপস্থিত হলেন, আর আমার মনে হলো কিছু একটা ঘটেছে। এর আগেও অনেকেই এমন এসেছে, তবে আপনার আগমনে কেমন যেন জোর পাচ্ছি মনে। তবে এইসব থেকে উদ্ধার পাওয়ার কোনো রাস্তা আমার জানা নেই ঠাকুরমশাই। যদি আপনি জানেন তাহলে আমাকে বলুন। এই অবধি বলে থামলেন নবীনচন্দ্র। এদিকে আমি তার কথা শুনে চমকে উঠেছি। ভাবলাম তাহলে কাল রাতে শ্মশানের মধ্যে যে বাচ্চা মেয়েটিকে আমি দেখেছি সে কে? তার পায়ের ঘুঙুরের শব্দ আমি শুনেছি, অথচ তার পায়ে ঘুঙুর ছিল না। আর তাছাড়া অত রাতে শ্মশানের মধ্যে এমন একটা মেয়ে বসে থাকবে সেটা নেহাত সাধারণ কিছু নয়। কেমন যেন আমার কাছে সবটা পরিষ্কার হয়ে আসতে শুরু করলো। আমি বললাম, আমার মনে হয় আপনার ঠাকুরদা যে শ্মশানকালীকে বাড়িতে প্রতিষ্ঠা করেছিলেন তাকে বাড়ি থেকে সরিয়ে ফেলার জন্যই এমনটা হয়েছে। আর সেই কারণেই মা এখন বাচ্চা মেয়ের রূপ ধরে শ্মশানে শ্মশানচারিণীর মতো থাকেন, আর কাউকে দেখলেই তার মাধ্যমে বারবার তিনি এই বাড়িতে ফিরে আসতে চান। কিন্তু যখনই মনে পড়ে যে এই বাড়ি থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, এই বাড়িতে তাকে কেউ আর মেনে নেবে না, যে কথা তিনি আমায় নিজেও জানিয়েছেন, এই ভেবে তিনি আবার চৌকাঠ থেকে ফিরে যান সেই শ্মশানে। এখন আপনি যদি আপনার বাড়িতে আবার শ্মশানকালীর মূর্তি প্রতিষ্ঠা করেন তাহলে বোধহয় সবটা ঠিক হয়ে যাবে। ও তাহলে এই ব্যাপার। কিন্তু যে মাকে বাড়ি থেকে এভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে সেই মা কি আবার এই সন্তানের বাড়িতে ফিরে আসবেন ঠাকুরমশাই? মায়ের ইচ্ছাকে বোঝা আমাদের মতো তুচ্ছ মানবদের কাছে বিষম ব্যাপার নবীনবাবু। তবে একটা চেষ্টা তো আপনাকে করতেই হবে। আর আমি এখন এখানে থাকছি, এই সমস্ত কিছুর একটা বিহিত করে তারপর আমি এখান থেকে যাব। বেশ বেশ, আপনি যখন এটাই ভালো মনে করেন তাহলে সেটাই আমি করব ঠাকুরমশাই। তারপর আপনি যা বলবেন সেই মতোই এগোবো। পরদিন সকালে গ্রামের কুমুরকে দিয়ে শ্মশানকালীর মূর্তি প্রতিষ্ঠা করা শুরু হলো। সেই শ্মশানে যে রয়েছে সেই আসলে সেই মা অভিমান করে বাড়ি ছেড়ে গিয়ে শ্মশানে শ্মশানচারীর মতো ঘুরে বেড়াচ্ছে। তাকে আবার এখানে ফিরিয়ে আনতে হবে। মূর্তি তৈরি করতে সময় লাগবে, তাই সেদিন রাতে আমি আবার বাড়ি থেকে বেরিয়ে শ্মশানে গিয়ে পৌঁছলাম। এর মাঝে একটা ব্যাপার জানতে পেরেছিলাম, গ্রামের ওই শ্মশানের দিকে খুব বেশি কেউ একটা যায় না। একমাত্র মরা পোড়ানোর কাজ ছাড়া অন্য কোনো কাজে সেখানে মানুষের পা পড়ে না। আমি ইচ্ছে করে রাতের বেলা সেই শ্মশানে গেলাম। শ্মশানে ঢুকতে ঢুকতে বুঝতে পারলাম শ্মশানের বাইরের পরিবেশ আর শ্মশানের পরিবেশ দুটোর মধ্যে সামান্য কি যেন পার্থক্য রয়েছে। শ্মশানে ঢুকে এদিক ওদিক তাকিয়ে চলেছি, এমন সময় মনে হলো বেশ খানিকটা দূরে একটা গাছের তলায় এ যেন বসে আছে। সত্যি বলতে কি আগে ব্যাপারটা তেমন কিছুই জানতাম না, তাই অতি স্বাভাবিকভাবেই নিয়েছিলাম।
কিন্তু এখন যখন সবটা জানতে পেরেছি, তখন সেদিকে এগিয়ে যেতে আমার কেমন যেন ভয় হলো। তবু আমি আস্তে আস্তে সেদিকে হেঁটে যেতে লাগলাম। চারপাশ থেকে ঠান্ডা হাওয়ার সাথে একটা কি যেন শব্দ আমার কানে ভেসে আসতে লাগলো। তারানাথ থামতে কিশোরী বলে উঠল, ঠাকুরমশাই, আপনি কি সেই শ্মশানকালীকে নবীনচন্দ্রের বাড়িতে ফিরিয়ে আনতে পেরেছিলেন? কিশোরী, তিনি যে স্বয়ং মা, তাকে ফিরিয়ে আনা কি এতই সহজ ব্যাপার? তবে অনেক চেষ্টা করেছিলাম আমি। তারপর শেষে যা হয়েছিল তা বলার মতো নয়। তারপর বাকিটা শোনো তোমরা। হ্যাঁ ঠাকুরমশাই, আপনি বলুন। পুরোটা না শুনলে তো আমাদের মনটা শান্ত হবে না। আপনি বলুন তো। তো যা বলছিলাম, সেদিন রাতে আমি আবার যখন সেই শ্মশানে গিয়ে পৌঁছলাম, তখনও সেই বাচ্চা মেয়েটিকেই আমি আবার দেখতে পেলাম সেই শ্মশানের মধ্যে। আমি তার দিকে যত এগিয়ে যাচ্ছিলাম, তত যেন মনে হচ্ছিল আমি অন্য কোথাও একটা চলে এসেছি। বারবার সেই মনের ভাবটাকে চেষ্টা করে চাপা দিয়ে আমি তার অনেকটা কাছাকাছি এসে পড়েছি। এমন সময় শুনতে পেলাম সেই বাচ্চা মেয়েটি বলছে, আবার এসেছো তুমি? তোমায় বললাম না ওরা আমায় ফিরিয়ে নিতে চায় না, তাহলে আবার তুমি এলে কেন? কিন্তু মা, ওরা ভুল করেছে, তা আমি মেনে নিচ্ছি, কিন্তু সেই ভুলের জন্য তুমি এত বড় শাস্তি ওদের দিও না মা। তুমি ফিরে চলো মা। মা, মা, তুমি ফিরে চলো। আমি কথা বলতে বলতে তার থেকে খানিকটা দূরে হাঁটু মুড়ে বসে পড়েছি মাটিতে। অন্ধকারের মধ্যে তার পরনের সাদা কাপড়টা তখনও দেখা যায়। কালো অন্ধকারে ঢেকে আছে চারপাশ, কিন্তু মেয়েটির শরীর থেকে হালকা একটা আলোর আভা বেরোচ্ছে যেন। সেই বাচ্চা মেয়েটি তখনও আমার দিকে পিছন ফিরে বসে আছে। আমার দিকে মুখ না ফিরিয়েই সে আবারও বলল, সে আর হয় না, তুমি সবকিছু জানো না। সবকিছু জানলে তাহলে আর ও কথা বলতে না। আমি চেষ্টা করেছিলাম সেই বাড়িতে ফিরে যাবার, কিন্তু ওরা আমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, বুঝলে? কিন্তু মা, এখন তো ওরা ভুল বুঝতে পারছে, তাহলে এখন কেন তুমি ওদের একবার প্রায়শ্চিত্ত করার সুযোগ দিচ্ছ না? দাও মা, অভিমান করে থেকো না মা। এই কথা বলার পরে মেয়েটি, বা বলা ভালো মা, কোনো উত্তর দিলেন না। অনুভব করলাম আমার চারপাশের হাওয়া যেন মাঝে মাঝে বেড়ে উঠতে শুরু করেছে। আমি বুঝতে পারছিলাম একটা অদ্ভুত গন্ধ আমার চারপাশে ছড়িয়ে পড়েছে। গন্ধ নাকে যেতেই যেন মনে হলো প্রথম ভোরে ফোটা শিউলি আমাদের চারপাশে কোথায় যেন ছড়িয়ে পড়েছে। আমার থেকে খানিকটা দূরে বসে থাকা সেই বাচ্চা মেয়েটা যে আর কেউ নয়, স্বয়ং মা ভবতারিণী, সেটা আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম। কিন্তু এই শ্মশানে আমি একা তাঁর বালিকা রূপের সাথে এভাবে বসে কথা বলছি, সেটা যেন আমার তখনও বিশ্বাস হয়ে উঠছে না।
এই যে তোমাদের বলছি, তাতেও আমার সারা শরীরের রোম খাড়া হয়ে যাচ্ছে। আমি আর স্থির থাকতে পারলাম না। আমার গলায় আকুতি ভেসে উঠল। আমি বললাম, মা, মা তুমি যে অন্তর্যামী মা, মা তুমি তো জানো নবীনচন্দ্রের এসবে কোনো দোষ নেই। সে আমার কথায় তোমার মূর্তি গড়তে শুরু করে দিয়েছে, আর দুদিনের মধ্যেই হয়তো মূর্তি সম্পূর্ণ হয়ে যাবে মা। তারপর তারপর সে ভক্তি ভরে তোমায় তার বাড়িতে প্রতিষ্ঠা করবে। তারপরেও কি তুমি যাবে না মা? আমার কথা শেষ হতে না হতেই হঠাৎ করে আশেপাশের হাওয়ার মধ্যে একটা ঘুঙুরের শব্দ শুনতে পেলাম। আর সেই শব্দটা শুরু হতেই সেই বাচ্চা মেয়েটি আবার বলে উঠল, এতদিন ধরে তো এই শ্মশানে রয়েছি, এখান থেকে আবার ফিরে যেতে ইচ্ছে করছে না। এই শ্মশান, এই জায়গাই তো আমার জন্য উত্তম। এখান থেকে আবার গ্রামের মধ্যে যাব। থাক না, না হয় এখানেই থেকে যাই আমি। মায়ের এই অভিমানী কথা শুনে আমার দু চোখ বেয়ে অশ্রুধারা নেমে এলো। বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। আমি অশান্ত বালকের মতো অবুঝ হয়ে আমার দুটো হাত মাটির ওপর ফেলে যেন তার পা দুটো জড়িয়ে ধরেছি, এমন ভাবে বললাম, মাগো, মা আমি যে নবীনচন্দ্রকে কথা দিয়েছি মা, তুমি না গেলে যে আমার কথার অন্যথা হয়ে যাবে। তোমার এই সন্তানের যে কথার মান্যতা থাকবে না মা। মা, তোমার ছেলের কথার অন্যথা হোক, তাকে তুমি মা হয়ে চাও? বলো না, বলো না মাগো, বলো না। আমি দেখতে পেলাম আমার চোখের সামনে সেই মেয়েটি তখন উঠে দাঁড়িয়েছে। তারপর সে হাঁটতে হাঁটতে শ্মশানের ভেতর দিকে চলে যাচ্ছে। আমি তবুও হাওয়ায় ভেসে আসা তার গলার স্বর শুনতে পেলাম। তা আর হয় না, তার কখনোই হয় না। তুই চলে যা, তুই চলে যা এখান থেকে। আমি আর ফিরবো না, আর ফিরবো না আমি। কথাগুলো যেন হাওয়ায় ভাসতে লাগলো, আর সেভাবেই অন্ধকারের মধ্যে মিলিয়ে যেতে যেতে আমি এবার দেখতে পেলাম সেই বাচ্চা মেয়েটির জায়গায় এখন একটা লম্বা ছায়া মূর্তি দাঁড়িয়ে। আর অবাক হয়ে দেখতে লাগলাম সেই ছায়া মূর্তির দুটো নয়, চারটে হাত, আর তার চার হাতে যেন চারটে কিছু ধরা রয়েছে। তার মাথার চুল এই অন্ধকারের মধ্যেও কেমন যেন হাওয়ায় উড়ছে। গোটা ব্যাপারটা আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, কারণ সেই ছায়া মূর্তির কাছ থেকে একটা অদ্ভুত আলো যেন আমার চোখে এসে লাগছে। দেখে মনে হচ্ছে তার গোটা শরীর থেকে এক একটা উজ্জ্বল আলো বাইরে বেরিয়ে আসছে। আমি আর সেখানে স্থির হয়ে বসে থাকতে পারলাম না। আমার দু চোখ বেয়ে নেমে আসা জলের ধারা যেন মাটি ভিজিয়ে দিচ্ছিল। আমি আরো একবার প্রায় চিৎকার করে বলে উঠলাম, মা, মা যেও না মা, মা, মা ঘরে ফিরে এসো মা, মা ফিরে এসো মা। আমার আকুল আরতি যেন শ্মশানের মাঝখানে নীরবতাকে খান খান করে দিচ্ছিল। চারপাশে জমে থাকা অন্ধকারের গায়ে
আমার কথাগুলো যেন ধাক্কা খেয়ে ফিরে আসছিল। একটু পরে আমি বুঝতে পারলাম এই গোটা শ্মশানে আমি ছাড়া আর কেউ নেই। প্রায় কতক্ষণ যে এখানে এভাবে বিহবলের মতো বসেছিলাম সেটা মনে নেই। তারপর হুঁশ ফিরতেই আমি শ্মশান থেকে উঠে ধীর পায়ে হাঁটা দিলাম নবীনচন্দ্র বাবুর বাড়ির দিকে। সেখানে গিয়ে হিসেব করে দেখলাম প্রায় গোটা রাতের অনেকটাই আমি শ্মশানে কাটিয়েছি। কারণ যখন নবীনচন্দ্রের বাড়িতে আমি ঢুকছি তার একটু পরেই আকাশে উদয় হয়েছিল নতুন দিনের সূর্য। এদিকে জানতে পারলাম নবীনচন্দ্র কিন্তু পুরো উদ্যমে মূর্তি তৈরি করিয়ে বাড়িতেই পুজোর আয়োজন করে ফেলেছেন। গ্রামের দু একজন বলেছিল যে শ্মশানকালীকে বাড়িতে প্রতিষ্ঠা করতে নেই, তবে তিনি তাদের কথা শোনেননি। আমার উপর তার ছিল অগাধ বিশ্বাস। পুজোর জায়গায় মূর্তিকে রেখে নবীনচন্দ্র আমার কাছে এসে বললেন, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, মূর্তি প্রায় তৈরি হয়ে গেছে। আশা করছি কালকের মধ্যেই বাড়িতে মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করতে পারবো। ঠাকুরমশাই, মা আবার ফিরে আসবেন তো? নবীনচন্দ্রের কথায় আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। তাকে কি করে বলবো যে মা তাকে প্রত্যাখ্যান করে চলে গেছে, কিন্তু সে আর এখানে ফিরে আসতে চায় না। আমি তার দিকে তাকিয়ে রইলাম, কিন্তু কিছুই বুঝতে পারলাম না। সে বোধহয় আমার মনের অবস্থা দেখে কোনো কিছু আন্দাজ করতে পেরেছিল, তাই বলল, ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, মা আর আসবেন না ঠাকুরমশাই? আমি তার কথার উত্তর দিতে পারলাম না আগের মতোই। উদাস দৃষ্টিতে তাকিয়ে রইলাম। সে আমার পাশে কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর, বাবাকে দেবীমা তার স্বপ্নে দেখা দিয়েছিলেন, বারবার বলেছিলেন তাকে ফিরিয়ে আনতে, আর এটাও বলেছিলেন তিনি যদি একবার এ বাড়ি ছেড়ে পুরোপুরি চলে যান তাহলে কিন্তু কখনোই তিনি আর ফিরে আসবেন না। বোধহয় বড্ড অভিমান করে গেছেন তিনি, তাই আর ফিরে আসতে চাইছেন না ঠাকুর মশাই। আপনার তো আর কিছু করার নেই, আপনি তো আপনার দিক থেকে সব রকমের চেষ্টাই করেছেন। এখন আমরা মূর্তি তৈরি করে তার পুজো দিয়ে একবার চেষ্টা করে দেখি। একান্ত যদি মা ফিরে আসতে না চান তাহলে তার উপর তো আমরা জোর খাটাতে পারি না। নবীনচন্দ্র কথাগুলো ধীরে ধীরে থেমে থেমে বললেও তার শেষ কথাগুলো যেন আমার মনের মধ্যে হঠাৎ করে একটা উথাল পাথাল ঝড় তুলল। ওনার বিশ্বাস আর মনোবল আমাকে মুগ্ধ করল। হঠাৎ করেই যেন আমার মনে কোনো একটা ব্যাপার ধাক্কা দিল। আমি বুঝতে পারছিলাম একটা শেষ রাস্তা রয়েছে, আর সেই রাস্তাটাকেই অবলম্বন করতে হবে। তা না হলে এ বাড়িতে মাকে ফিরিয়ে আনা কিছুতেই সম্ভব নয়। আমি নবীনচন্দ্রকে বললাম মূর্তি বানিয়ে প্রতিষ্ঠা করতে, কিন্তু পুজো এখনই না করতে, তা বন্ধ রাখতে। তিনি আমার কথায় অবাক হলেও বুঝতে পেরেছিলেন যে আমি কিছু একটা ভেবেই কথাটা বলেছি। তিনি আমার কথা মতোই কাজ করলেন। সেদিন মূর্তি তৈরি হলো। বাড়ির এক পাশের পুরনো মন্দিরটা সামান্য মেরামত করে নিয়ে সেখানে প্রতিষ্ঠা করা হলো মায়ের মূর্তি। কিন্তু পুজো হলো না সেদিন রাতে।
আমি স্থির করে রাখলাম নবীন চন্দ্রকে নিয়ে আমি শ্মশানে যাব। যেমন ভাবা তেমন কাজ। নবীন চন্দ্রকে নিয়ে সেদিন রাতে চারিদিকে অন্ধকার নেমে আসার পর আমি হাঁটতে হাঁটতে শ্মশানের উদ্দেশ্যে রওনা হলাম। তারানাথ এতটা বলে থেমে পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে ধরালো। তারপর ধরিয়ে ধোঁয়া টানতে টানতে বাইরে আকাশের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। গল্পের এমন একটা জায়গায় এসে থেমে যাওয়া তারানাথের বরাবরেরই অভ্যেস। এরপর কি হবে তা শোনার জন্য আমরা উদ্গ্রীব হয়ে থাকবো তা সে জানে। তবে আমি সবসময় প্রশ্ন না করলেও কিশোরী কিন্তু মাঝে মাঝে অধৈর্য হয়ে প্রশ্ন করে বসে। তাই সে বলল, ঠাকুরমশাই, তারপর কি হলো? আপনারা সেই শ্মশানে গিয়ে কি সেই শ্মশানকালী মাকে ফিরিয়ে আনতে পারলেন? আর তাছাড়া আপনি নবীনচন্দ্রকে সঙ্গে করে নিয়ে গেলেন কেন বলুন তো? তারানাথ হাসল, তারপরে বলল, একটু সবুর করো, অপেক্ষা করো, তারপর সব বলছি। তোমরা একেবারে অধৈর্য হয়ে পড়ো। বারবার অধৈর্য হলে কি চলবে? তোমরা বসো, আমি একটু ভেতর ঘর থেকে আসছি। তারানাথ মাঝে মাঝে এভাবে আমাদের দেখে উঠে যায়। আসলে সময়টা সে আমাদের সিগারেট খাওয়ার জন্য দেয়, আমরা সেটা জানি। তাই আমরা সময় নষ্ট না করে সিগারেট ধরালাম। সিগারেট খেতে খেতে কিশোরী প্রশ্ন করলো, তারপর কি হলো বলো তো? তুমি কি কিছু বুঝতে পারছো? আমার মনে হয়েছিল তারানাথ বোধহয় নবীনচন্দ্রকে কোনো একটা বিশেষ কারণে সেই শ্মশানে নিয়ে গিয়েছিল। আর এটাও মনে হয়েছিল তারানাথ ছিল বলেই বোধহয় নবীনচন্দ্র সেই দেবীকে আবার তার বাড়িতে ফিরিয়ে আনতে সমর্থ হয়েছিল। এটা আমার অনুমান। পুরোটা না শুনে কিছু বলা ঠিক হবে না, তাই আমি আর কিছু বললাম না, চুপ করে রইলাম। তবে কিশোরীর অধৈর্যতা দেখে একবার বললাম, আরে গল্পের শেষটা তারানাথের মুখ থেকেই শুনে দেখো না, তারপরেই তো সব বোঝা যাবে। একটু অপেক্ষা করো। একটু পরে তারানাথ ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। তারপর তক্তাপোষের উপরে বসে বলতে শুরু করলো, তো যা বলছিলাম, তারপর তো নবীনচন্দ্রকে নিয়ে সেদিন রাতের বেলা আমি শ্মশানে ঢুকেছি। শ্মশানে ঢুকে কিন্তু মনে হলো আজকের শ্মশানটা কেমন অন্যরকম, অতি সাধারণ। এমন কোনো অনুভূতি আমার হচ্ছে না। শ্মশানে ঢুকে নবীনচন্দ্রকে নিয়ে হাঁটতে হাঁটতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। নবীনচন্দ্রের মনে বোধ হয় কোনো কৌতূহল হয়েছিল, তাই সে বলল, ঠাকুরমশাই, আজ হঠাৎ আপনি আমায় এই শ্মশানে নিয়ে এলেন কেন? আমি তার কথার কোনো উত্তর দিলাম না। তার বদলে এদিক ওদিক সেই বাচ্চা মেয়েটিকে কিংবা আসলে সেই দেবীকে খুঁজতে লাগলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। এক সময় অধৈর্য হয়ে নবীনচন্দ্রকে নিয়ে সেই গাছের তলায় গিয়ে বসলাম। সেখানে কাল আমি তাকে বসে থাকতে দেখেছি। গাছের তলায় কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর নবীনচন্দ্র বলল, ঠাকুরমশাই, আপনি তো কাল বলেছিলেন যে সেই দেবী আর আমার বাড়িতে ফিরে যাবেন না, তাহলে আজ আবার এখানে আমরা এলাম কেন? নবীনবাবু, মাঝে মাঝে সাধারণ কথার দ্বারা আমরা অনেক কাজ করে উঠতে পারি না। সেক্ষেত্রে যদি কেউ আপনার উপর অভিমান করে থাকে তাহলে তার অভিমান খুব সহজে ভাঙে না, তখন আমাদের জোর খাটাতে হয়। আপনি মা ব্রহ্মময়ীকে ফিরিয়ে নিয়ে যেতে তার কাছে তার পুত্রের মতো জোর খাটানোর চেষ্টা করতেই পারেন, কারণ আপনার বংশধরের হাতে তিনি প্রতিষ্ঠা পেয়েছিলেন আপনাদের বাড়িতে। তাই আজ আমি আপনাকে এখানে নিয়ে এলাম। এক মনে তাকে ডাকার চেষ্টা করুন, তাকে স্মরণ করতে থাকুন। আমার মনে হয় তাহলেই তাকে দেখতে পাবেন আপনি। আমার এই কথায়
এই অন্ধকারের মধ্যেও নবীনচন্দ্র কেমন যেন চমকে উঠলেন। সামান্য কাঁপা গলায় বললেন, দেখতে পাবো ঠাকুর মশাই? আপনি আপনি সত্যি বলছেন? হ্যাঁ, অন্তত আমার মন তো তাই বলছে নবীনচন্দ্র বাবু। আপনি ডাকুন, ডাকুন তাকে, প্রাণ খুলে মন খুলে ডাকুন, তাকে স্মরণ করবার চেষ্টা করুন। নবীনচন্দ্র আমার সামনে বসে চোখ বন্ধ করে রইলেন। আমি বুঝতে পারছিলাম তিনি সেই দেবীকে প্রাণপণে ডাকার চেষ্টা করছেন। আমি কিন্তু চোখ বন্ধ করে স্মরণ করলাম সেই বাচ্চা মেয়েটির ছবি। সেই দুপায়ে আলতা, হাতে আলতা, মায়া ভরা দুটো চোখ, মাথার লম্বা চুল সাদা লাল। এক মনে ভেবেই চলেছি। এভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। তারপর এক সময় হঠাৎ করে মনে হলো আমাদের চারপাশে সেই অদ্ভুত ফুলের গন্ধটা ছড়িয়ে পড়তে শুরু করেছে। আমি আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে দেখি নবীনচন্দ্র তখনও চোখ বন্ধ করে রয়েছে, আর আমাদের থেকে বেশ খানিকটা দূরে অন্ধকারের মধ্যে কেউ একটা এসে দাঁড়িয়েছে। সেই কাল বাড়ি ফিরে যাওয়ার আগে দেখা সেই মূর্তি। তার চারটে হাত, তার মাথার চুল পেছনের দিকে হাওয়ায় উড়ছে। তবে এবার তার শরীর থেকে বেরিয়ে আসা অল্প আলোয় তাকে স্পষ্টভাবে দেখতে পেলাম আমি। সেদিকে তাকিয়ে যেন চমকে উঠলাম। অন্ধকারে যতটা দেখা যায় তাতে বোঝা যাচ্ছে তার গলায় ঝুলছে একটা মালা, আর সেই মালায় কোনো ফুল নেই। তার বদলে ঝুলছে এক একটা আস্ত নর কঙ্কালের মাথা। হাতে ধরে থাকা একটা বড় খাঁড়া, যা অন্ধকার অল্প আলোর মধ্যেও ঝিকঝিকিয়ে উঠছে। তার গোটা শরীর কৃষ্ণবর্ণ, তার মুখের ভেতর থেকে অনেকটা বাইরে বেরিয়ে এসেছে টকটকে লাল জিহ্বা, আর তার চোখের দৃষ্টি উজ্জ্বল রাগী। আমি সেই বিভৎস মূর্তি দেখে সাথে সাথে মাটিতে ঝুঁকে পড়লাম। তারপর কান্না জড়ানো গলায় বললাম, মা, মা গো, মা, মা তুমি এসেছো? মা, মা তুমি এসেছো? আমার কথার উত্তরে মা আমাকে কিছুই বললেন না। আচমকা আমাদের চারপাশে একটা ধুলোর ঝড় উঠল। সেই ধুলোর ঝড়ের মধ্যে নবীনচন্দ্র চোখ খুলে তাকিয়ে একবার আমার দিকে দেখে বলল, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, এসব কি? কথাটা বলতে বলতে সে সামনের দিকে তাকিয়ে বোধহয় এবার ভয় পেল, কারণ কাঁপা গলায় তার গলার স্বরে বারবার শুনতে পেলাম, ঠাকুর মশাই, ওই বাচ্চা মেয়েটি কে? নবীনচন্দ্রের কথায় আমি এবার অবাক হয়ে সামনে তাকিয়ে দেখলাম, কোথায় বাচ্চা মেয়ে? আমার সামনে দাঁড়িয়ে আছে সেই শ্মশানকালী মায়ের জীবন্ত মূর্তি। তবে তাহলে নবীনচন্দ্র তাকে বাচ্চা মেয়ে বলছে কেন? ব্যাপারটা মন দিয়ে ভেবে নিয়ে সামনে সেই মায়ের দিকে তাকাতে এবার দেখতে পেলাম এতক্ষণ ধরে তার রাগী মুখে কেমন যেন একটা অদ্ভুত হাসি, আর তার সাথে সাথে গোটা ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল।
মায়ের যে মূর্তি আমি সহ্য করতে পারছি, কিন্তু তারপরেও আমার বুকের ভেতরটা মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে। সেই মূর্তি কখনোই নবীনচন্দ্র সহ্য করতে পারবে না। তাই তিনি তার বদলে দেখছেন একটা বাচ্চা মেয়েকে, যাকে প্রথম দিন আমি দেখেছিলাম। এটা মায়েরই অনুপম এক লীলা। সাথে সাথে আমি বুঝতে পারলাম নবীনচন্দ্রের প্রতি মায়ের কোনো একটা অনুযোগ এখনো রয়ে গেছে। তাই নবীনচন্দ্রকে বললাম, নবীনবাবু, আপনি যার কথা বলছেন তিনিই আসলে দেবী মা। আপনাকে এই রূপে দেখা দিয়েছেন। তাকে ডাকুন, তাকে ডাকুন। তাকে আপনার বাড়িতে নিয়ে যেতে চান তো? তাহলে তাকে আপনার বাড়িতে প্রতিষ্ঠা করার আর্জি জানান। আমার কথা শুনে নবীনচন্দ্র সামনের দিকে তাকালো, তারপর দুটো হাত বুকের সামনে তুলে বলল, মা, মা, আমার আমার অন্যায় হয়ে গেছে মা, আমার ক্ষমা করো। আমার বাবা যা করেছে তার শাস্তি তুমি আমায় দিও না। তুমি ফিরে চলো, তুমি ফিরে চলো। তোমার ছাড়া আমার গৃহ যে শূন্য হয়ে গেছে। আমার পরিবারের আর কেউ বেঁচে নেই। স্ত্রীও আমাকে ছেড়ে চলে গেছে। মা গো, আমি বড় একা হয়ে গেছি মা। ফিরে চলো, তোমাকে সম্মানের সাথে আমি গৃহে প্রতিষ্ঠা করব মা। এই ছেলের উপর দয়া করো মা, দয়া করো। ফিরে চলো, ফিরে চলো মা, ফিরে চলো। এই প্রথমবার আমি দেবীর গলা শুনতে পেলাম। তবে তার কথা যেন বহু দূর থেকে ভেসে আসছে। তার মুখ নড়তে দেখলাম না, কিন্তু কথা ভেসে এলো। তার হয় না নবীন, আমি এই শ্মশানে অনেক বছর ধরে থাকি। আমি এখন এই শ্মশানের শ্মশানচারিণী হয়ে গেছি রে। আমি এখানেই থাকব। এখান থেকে তোর গৃহে পুরোপুরি আর ফিরবো না। তবে তোর গৃহে সুখ সমৃদ্ধি সবকিছুই ফিরে আসবে। আর বছরের একটা নির্দিষ্ট দিনে আমি তোর গৃহে থাকব। কাল রাতে তুই আমার মূর্তি তোদের মন্দিরে প্রতিষ্ঠা করবি। বছরের ওই একটা দিনই, অর্থাৎ আমার প্রতিষ্ঠার দিনই আমি তোর বাড়িতে থাকব। তাছাড়া বছরের বাকি সময় আমি এই শ্মশানেই থাকব। দুঃখ করিস না। একটা ব্যাপার তারপরে জানতে পেরেছিলাম। সেটা হলো, আসলে আমি যে কণ্ঠস্বরে দেবী মায়ের কথা শুনেছিলাম, নবীনচন্দ্র কিন্তু সেই কণ্ঠস্বর শোনেননি। তিনি সেই একই কথা শুনেছিলেন একটি বাচ্চা মেয়ের কণ্ঠেই। যাই হোক, তারপর এই কথা শুনে নবীনচন্দ্র বললেন, মায়ের যা ইচ্ছে তাই হবে। তবে তবে মা, তোমাকে কিন্তু আমাদের ক্ষমা করতে হবে। আমরা যা ভুল করেছি তার জন্য আমাদের যা শাস্তি দেওয়ার তুমি দাও, কিন্তু আমাদের ক্ষমা করো মা, ক্ষমা করে দাও। নবীনচন্দ্রের কথার পর এবার সেই দেবী মূর্তির কাছ থেকে কথা ভেসে এলো। ক্ষমা তোদের আমি অনেক আগেই করে দিয়েছি রে। তবে তোদের বাড়িতে আমি থাকতে চেয়েছিলাম, কিন্তু সেখানে থাকতে পারিনি, তাই অভিমান হয়েছিল। এখন যা, আমি কাল রাতে তোদের বাড়িতে ঠিক যাব। তোরা বুঝতে পারবি। তবে পরদিন সকালে আবার সেখান থেকে আমি এই শ্মশানে ফিরে আসব। এখন যা, আমার আশীর্বাদ তোর সাথে সর্বদাই থাকবে। তোর কল্যাণ হোক। এরপর যে কি হলো ঠিক বুঝতে পারলাম না। চোখের সামনে সবটা কেমন জানি ঝাপসা হয়ে গেল। একটু পরেই দেখতে পেলাম চারপাশে শুধু অন্ধকার ছাড়া আর কিছুই নেই। আমি বুঝতে পেরেছিলাম দেবী যা বলেছেন সে কথার নড়চড় হবে না।
তাই সেদিন বাড়ি ফিরে এসে পরদিন রাতে পুজোর আয়োজন চলতে লাগলো। যথা সময়ে পুজো হতে লাগলো। পুজোর দায়িত্ব আমি নিজেই নিয়েছিলাম। পুজো শেষ করে যজ্ঞের আগুনে শেষ আহুতি দিতে যাব, এমন সময় মূর্তির দিকে তাকিয়ে দেখতে পেলাম তার পেছনে একটা উজ্জ্বল আলো ফুটে উঠতে শুরু করেছে। আমি সেদিকে তাকিয়ে দু হাত জড়ো করে বসে রইলাম। আমার দু চোখ বেয়ে জলের ধারা নেমে আসতে লাগলো। নবীনচন্দ্র অবাক হয়ে তাকিয়ে রইলেন আমার দিকে, আমার এমন অবস্থা দেখে। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর যখন ঘোর কাটলো, তখন দেখতে পেলাম সব কিছুই আগের মতো স্বাভাবিক। আমি নবীনচন্দ্রের দিকে তাকিয়ে বললাম, নবীনবাবু, আনন্দ করুন, এবার আপনাদের গোটা পরিবারের সব ভুলের প্রায়শ্চিত্ত হয়ে গেছে। দেবী আপনাদের উপর প্রসন্ন হয়েছেন, আর আপনাদের কোনো অভাব থাকবে না। নবীনচন্দ্রের স্ত্রী তার বাপের বাড়িতে পাশের গ্রামে গিয়েছিলেন। বাড়িতে পুজোর জন্য তিনিও ফিরে এসেছিলেন। আমার মুখে সব শুনে আর পুজো দেখে তার মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল, আমি দেখেছিলাম। তাই তার উদ্দেশ্যে বললাম, মা ঠাকুরুন, আপনাদের পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি সবকিছু এবার ফিরে আসবে, দেখবেন আপনাদের মঙ্গল হবে, হবেই। জয় মা ভুবন মোহিনীর জয়, জয় মা শ্মশানচারিণী মোহিনীর জয়, জয় মা, জয় মা। সত্যি বলতে আমার নিজেরই বড় ভালো লাগছিল। সব কিছু এমন ভালোভাবে শেষ হয়ে যাওয়ায় মনে মনে শান্তি পাচ্ছিলাম। তার দুদিন পরে সেই গ্রাম থেকে ফিরে আসব বলে ঠিক করলাম, কিন্তু নবীনচন্দ্র আমায় কিছুতেই ছাড়তে চান না। যেদিন ফিরে আসব তার ঠিক আগের দিন রাতের বেলা কি মনে হতে সেই শ্মশানে গিয়ে পৌঁছলাম। বেশ কিছুক্ষণ বসে থাকার পরে উঠে চলে আসতে যাব, ঠিক সেই সময় আমার থেকে খানিকটা দূরে ঘুঙুরের শব্দ শুনতে পেলাম, আর তার সাথে সেই ফুলের গন্ধ। আমার মনটা কেমন যেন ভরে উঠল। আমি চারিদিকে তাকিয়ে কিন্তু কাউকে দেখতে পেলাম না। তবে সেই শব্দটা যেন আমার মাথার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে। ততক্ষণে আমি পেছনের দিকে ঘুরে তাকাবার চেষ্টা করিনি, কারণ আমি বুঝতে পারলাম আমার মাথার উপর একটা বাচ্চা মেয়ের ছোট হাত এসে পড়ল। আমার দু চোখ দিয়ে নিজের অজান্তেই জল বেরিয়ে এলো। চারপাশে ঠান্ডা হাওয়া যেন আমার দুটো চোখ বন্ধ করে দিচ্ছিল। এক অপূর্ব শান্তিতে আমার গোটা শরীর ভরে উঠছিল। ঘুমটা যখন ভাঙলো তখন চারপাশে চেয়ে দেখি অন্ধকার ছাড়া আর কিছুই নেই। আমি উঠে দাঁড়িয়ে নবীনচন্দ্রের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আমরা বুঝতে পারছিলাম তারানাথের গল্প শেষ, তাই উঠি উঠি করছি। এমন সময় তারানাথ বলল, গল্পটা এখানেই শেষ হলে বোধহয় ভালো হতো, কিন্তু সেই গ্রাম ছেড়ে আসার কয়েক বছর পরে আমায় আবার সেই গ্রামে কোনো একটা কাজে যেতে হয়েছিল। সেই কাজে গিয়ে আবার নবীনচন্দ্রের সঙ্গে দেখা।
সে আমায় জোর করে বাড়িতে নিয়ে গেল। কথায় কথায় শুনলাম তার স্ত্রীর নাকি একটি মেয়ে হয়েছে। আমি যে বছর তাদের গ্রাম থেকে চলে এসেছিলাম সেই বছরেই তার মেয়ে হয়েছে। তার বয়স এখন প্রায় 3-4 বছর। আমি মনের মধ্যে বেশ একটা আনন্দ নিয়ে তার মেয়েকে দেখতে গেলাম। তবে মেয়ের মুখটা দেখেই আমি কিন্তু চমকে উঠলাম। সেই শ্মশানের মধ্যে 10-11 বছরের যে মেয়েটির মুখ আমি অন্ধকারে দেখেছিলাম, সেই মেয়েটির সাথে এই মেয়ের মুখের আশ্চর্য মিল। এক নজরে দেখে বলে দেওয়া যায়, এই মেয়ের বয়স যখন ঠিক 10-11 মতো হবে, তখন এই মেয়েকেও দেখতে ঠিক তেমনি হবে। কথাটা নবীনচন্দ্রকে আর বলিনি। সে বোধ হয় ব্যাপারটা বুঝতে পারবে না, চিন্তায় পড়বে তাই। আমি তার বাড়িতে একবেলা থেকে ফিরে এসেছিলাম নিজের ভিটেতে। সেই শ্মশানচারিণী মা তাহলে নবীনচন্দ্রের বাড়িতে ফিরে এলোই। এ কথাটা অনেক দিন ধরে আমার মনে ছিল। তারানাথ থামতেই আমরা তার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। আজ বাইরে বেরিয়ে কিশোরী কিন্তু কোনো প্রশ্ন না করে কি যেন ভাবতে লাগলো। তাই দেখে আমি বললাম, কি ব্যাপার বলো তো, কি এত ভাবছো? তারানাথের কথায় সেই দেবী যদি নবীনচন্দ্রের বাড়িতে যেতে অস্বীকার করেন, তাহলে তার মেয়ের মুখটা সেই বাচ্চা মেয়েটির মতো হলো কেন? তাহলে কি তারানাথের কথাই ঠিক? শ্মশানচারিণী সেই শ্মশানকালী তার অভিমান ভেঙে ফিরে এসেছিলেন? এই প্রশ্নের উত্তর আমার কাছে ছিল না। যে প্রশ্নের উত্তর স্বয়ং তারানাথের মতো মানুষের কাছে নেই, আমার কাছে তা থাকবে কি করে? তাই আমি চুপ করে হাঁটতে লাগলাম।